শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরের বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। সায়দাবাদ যাত্রাবাড়িতে এখনো চলে নিষিদ্ধ হটলাইন ব্যবসা, পরিচিত পরিবহনের নামে প্রতারণা, যানজটে যাত্রী ভোগান্তি। হানিফের ব্যানারই এমনভাবে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার লেখা, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না যেটা অরিজিনাল না ডুপ্লিকেট। হাম আক্রান্তদের ৭৭ ভাগই ছিল টিকার বাইরে, ভ্যাকসিন নেওয়ার বয়স পুনর্বিবেচনার দাবি। সিদ্ধান্ত দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজও ময়মনসিংহে একজনের মৃত্যু। শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় দীপুমণি, মোজামেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ, ষড়যন্ত্র ও পরিকল্পনার অভিযোগ। ওমানে দুর্ঘটনায় প্রাণ হারানো ৪ ভাইয়ের কালই ছিল দেশে ফেরার ফ্লাইট। কেনাকাটা করতে গিয়ে পড়েন দুর্ঘটনায়, অসুস্থ মাকে জানানো হয়নি সন্তান হারানোর খবর দিয়েছিল যে একজন মারা গেছিল, তো ওনার মা বারবার আমার এক ছেলে না মারা গেছে, বাকি 3 ছেলে কেন যোগাযোগ করতেছে না, ওনার মনও একটা আছে। বেজিংয়ে ঐতিহাসিক বৈঠকে মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং। বাণিজ্য ইস্যুতে একাধিক সমঝোতা আসতে পারে, বিনিময়ে চীন কমাতে চাইবে বিধিনিষেধ। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। তিলোত্তমা ঢাকা 2 কোটির বেশি মানুষের আবাস। এই মহানগরে যারা বসবাস করেন, এক এক এলাকায় তাদের উপলব্ধি এক এক রকম। কোথাও পানি বা গ্যাসের সংকট, কোথাও ঘিঞ্জি যানজট কিংবা চাঁদাবাজি। মহানগরীর বিভিন্ন প্রান্তের ছোট বড় সমস্যা, নাগরিক ভোগান্তি নিয়ে ধারাবাহিকভাবে আমরা তুলে ধরব কেমন আছি ঢাকায়। আজ দেখবেন সায়দাবাদ যাত্রাবাড়ি এলাকার যানজট, যাত্রী ভোগান্তি, ভুয়া পরিবহনের নামে প্রতারণার গল্প। নাহিদ হোসেনের ক্যামেরায় মশিউর অনিকের রিপোর্ট। সায়দাবাদ যাত্রাবাড়ি রাজধানীর অন্যতম প্রবেশদ্বার। একদিকে শহর ছাড়তে চাওয়া যাত্রীদের ভিড়, আর অন্যদিকে অফিসমুখী মানুষের চাপ। ফল প্রায় সারাক্ষণই থমকে থাকা সড়ক। দেখতে এই যানজটকে শুধু বিশৃঙ্খলার ফল মনে হলেও আড়ালে চলে অদৃশ্য বাণিজ্য। যাত্রীবেশে যাওয়া যাক সায়দাবাদ। পৌঁছাতেই যমুনা টিমের কাছে আসলো অস্বাভাবিক এক খবর। রিকশা থেকে নামা এক যাত্রীকে ঘিরে ধরেছিলেন কয়েকজন, জোর করে তাকে তুলতে চান অন্য বাসে। রাজি না হওয়ায় মাথায় আঘাত রক্তাক্ত যাত্রী। ঘটনার জের ধরে এগিয়ে গেলে আরও চাঞ্চল্যকর তথ্য মেলে। যাত্রীকে যেখানে নেওয়া হচ্ছিল সেটা কোনো বৈধ কাউন্টার নয়। ছোট্ট টেবিল, কয়েকটি চেয়ার আর পরিচয় হটলাইন ব্যবসায়ী। অর্থাৎ নিজস্ব বাস নেই, কিন্তু যাত্রী আছে। অন্য পরিবহনের যাত্রী ধরে এনে নেওয়া হয় কমিশন। যদিও অনেক আগেই এই হটলাইন ব্যবসা নিষিদ্ধ করেছিল সরকার। এটা কিভাবে চলে? না, এটা আমি বলি, এটা একটা কমিশন পায়, এই মালিকই টিকিট, মানে এই কাউন্টারটা দিচ্ছে আর কি। এটা একটা আমি 50টা টিকিট কাটছি, 30 টাকা করে একটা কমিশন পাচ্ছি। ভাই শোনেন, ভাই শোনেন। এবার সাংবাদিক পরিচয় দিয়ে ক্যামেরা সামনে আনতেই অস্বীকার। শুরু হলো টালবাহানা। দেখি ভাই, সমস্যা কি আপনার? শুধু আমার ভাই টিকিটটা দেন। আমি নিজে করি চাকরি। টিকিটটা দেন না। টিকিট আমি কাটবো, এখন আমি টিকিট কাটবো। ভাই আপনার গাড়ি নাই? টিকিটটা বের টিকিট শেষ হয়ে গেছে ভাই, দেখেন টিকিট শেষ হয়ে গেছে। ফুরিয়ে গেছে টিকিট, কিন্তু ড্রয়ার খুলতেই ধরা পড়ে সত্য লুকানোর চেষ্টা। নামি বেনামি বিভিন্ন পরিবহনের শতাধিক টিকিট। গোল্ডেন লাইন আপনারা বিক্রি করেন না বলছেন, তাহলে এখন গোল্ডেন লাইন এখানে কিভাবে? গোল্ডেন লাইন ওই যে অনেক সময় দেওয়া যায়, ওরা আমরা গোল্ডেন লাইন দেওয়া যায়, মানে দেওয়া যায় বলতে কি, অনেক সময় দেখা গেছে বেশি যাত্রী হইলে কি জানি বিক্রি করে ওরা। এরকম এক নামী পরিবহনের টিকিট নিয়ে পরিবহন সংশ্লিষ্ট কাউন্টারে গেলে অবাক হন তারাও, এবং চটে যান হটলাইন ব্যবসায়ীদের উপর। এটা আপনাদের টিকিট নাকি আপনাদের টিকিট না? দেখেন তো।
আপনাদের টিকিট? ওর কাছে আমার টিকিট দেওয়া না, কিন্তু ওর টিকিট কোথায় বলে? ও তো আমি জানলে তো আমি দেবো ওকে। আমার টিকিট সে কোথা থেকে পেলো, কিভাবে পেলো, এটা আমার তার বলতে হবে। হানিফের যাত্রী দেই না আমরা, কোন হানিফে যাত্রী দিছি? আমরা তো হানিফের যাত্রী আমরা দেই নাই। আমরা কি হানিফ কাউন্টার কি আমাদের হটলাইন আছে? হটলাইন না থাকলে কি হইছে? হানিফ আইছে, আমরা আপনার যাত্রী দেই। চমক আরও বাকি, হটলাইন থেকে টিকিট নিয়ে যাত্রী উঠছেন হানিফ ইউনিক লেভেল লাগানো বাসে, কিন্তু ভেতরে ঢুকলেই বুঝতে পারেন এটি আসল নয়, প্রতারণার শিকার তারা। আপনারা কি অরিজিনাল হানিফ? না, অরিজিনাল না। তো হানিফের নামে চালাচ্ছেন, এটা অবৈধ না? না না না, এটা পারমিট আছে। হানিফের ব্যানারই এমনভাবে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার লেখা, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না যেটা অরিজিনাল না ডুপ্লিকেট। প্রশ্ন জাগতে পারে, এসব অবৈধ কারবারের সঙ্গে যানজটের কি সম্পর্ক? বাহারি নামের লেভেল লাগানো এসব বাস মূল সড়কেই দাঁড়িয়ে থাকে, কখনো 15 মিনিট, 30 মিনিট, কখনো 1 ঘন্টা। আপনার যে যাওয়ার কথা 8টায়, সে গাড়িটা 8:30 যাচ্ছে, তার গাড়িটা পুরো সেই সিটটা বিক্রি হয়ে যাচ্ছে। এই সময় চলে যাত্রী তোলার প্রতিযোগিতা, একটি বাস দাঁড়ালে পেছনে আটকে যায় আরও কয়েকটি। এইভাবে একের পর এক বাস দাঁড়িয়ে থাকায় থেমে যায় সড়ক, আটকা পড়ে মানুষ। 4:15 টিকিট। এখন বাজে 5:15, 1 ঘন্টা আপনি রাস্তায়। হ্যাঁ, ছাড়ে না কেন, কি বলছে? তারা কিছু বলে নাই, বলে ওয়েট করতাম আর কি। রাস্তা নিয়ন্ত্রণেও চলে টাকার লেনদেন, কোথায় বাস দাঁড়াবে, কে আগে যাবে, সবকিছুর পেছনেই থাকে নিয়ন্ত্রক। ক্যামেরায় ধরা পড়ে টাকা নেওয়ার দৃশ্য। আমরা কোনো টাকা নেই না, আমার তো ভাঙতি টাকা নিচ্ছে। আপনার যে ভাঙতি টাকা, আমরা তো দেখছি আপনি টাকা নিচ্ছে। ওটাই তো ভাঙতি টাকা দিছে, 100 টাকা ভাঙতি দিছি। এভারেজ 290 টাকা খরচ। এখন কয় টাকা দিচ্ছে? 80 টাকা। এখন 80 টাকা দিচ্ছে। জি জি। কে সত্যি বলতেছেন বলেন? উনি আমার 100 টাকা ভাঙতি আছে। ও 100 টাকা ভাঙতি নিছে আমার ঠিক। আরে বাবু, আপনার ওখানে 80 টাকা পাইপ জেনুয়াল, মানে উনি একলা না, একে থেকে 8.5 জন লোক আছে। আপনি 80 টাকা দিচ্ছেন? জি জি। 80 টাকা দিছি করে আমার দিছে, আমি 100 টাকা ভাঙতি দিছি ওরে। অভিযোগ সম্পর্কে জানতে গেলে বন্ধ পাওয়া যায় মালিক সমিতির কার্যালয়। পরে এক নেতার সঙ্গে কথা হয় ফোনে। কাউন্টার তো আর জানবি না, অনলাইন না, অনলাইন তো মনে করেন 10টা 15টা 20টা কাউন্টার তারা ভাড়া নিচ্ছে, নিয়ে এইভাবে তারা কাউন্টার তারা করে রাখে, গাড়ি মনে করেন যানজট সৃষ্টি হয়ে যায়। এমনি মালিক সমিতির সাথে আপনাদের ভালো সম্পর্ক? আমাদেরকে দিয়ে ওরা ওদেরকে দিয়ে আমরা সবার সাথে সবার ভালো সম্পর্ক রাখাটাই কর্তব্য। দুই পক্ষের বিপরীত বক্তব্যে প্রশ্ন আরও গভীর। ট্রাফিক পুলিশের যুক্তি লোকবল সংকট। ড্রাইভাররা এবং পরিবহন মালিকরা চাচ্ছে তারা 2টা পয়সা ইনকাম করার জন্য। এখন এই স্বার্থ, তাদের সম্মিলিত স্বার্থের সংখ্যাটা বেশি, আর আমাদের অফিসারদের সংখ্যা কম। মালিক সমিতির কয়েকজনের তথ্য, এই যানজট থেকে প্রতিদিন লেনদেন হয় 1.5 থেকে 2 কোটি টাকা। সাধারণ মানুষ হারায় সময়, হারায় কর্মঘণ্টা, সেখানে কিছু চক্র অসাধুভাবে কামিয়ে নিচ্ছে টাকা। এ যেন এক নিয়ন্ত্রণহীন করিডোর। প্রশ্ন একটাই, এই চক্রের দৌরাত্ম্য ভাঙবে কে? মশিউর অনেক, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এ বিষয়ে আমরা জানবো। যাত্রাবাড়ি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মশিউর অনেক। আপনার প্রতিবেদনটি দেখছিলাম, ভয়াবহ প্রতারণার গল্প শোনাচ্ছিলেন। ঢাকা থেকে দক্ষিণ অঞ্চলে হওয়া গাড়িগুলোর কি অবস্থা দেখছেন? অনিয়ম চোখে পড়ছে কিনা আজ, আর কোনো ধরনের নজরদারি আছে কিনা, সেটাও একটু জানতে চাই। লোপা, কিছুক্ষণ আগে একজন বাস সংশ্লিষ্ট একজনের সঙ্গে কথা হচ্ছিল। তিনি খুব রসালোভাবে বলেছেন যে এভরিথিং ইজ ফেয়ার ইন দ্য প্লেস। মানে এই যাত্রাবাড়িতে সব কিছুই ফেয়ার। কেমনটা ফেয়ার সেটা একটু দেখাতে চাই। দেখতে পাচ্ছেন একটা রাস্তা পুরোটাই আসলে ট্রাফিক যে মেনটেন্যান্স, তার মধ্যে দিয়ে আছে যে রেগুলেটরি বোর্ডের যে কাজ, সেই কাজগুলো কিন্তু ট্রাফিক পুলিশরা বাস্তবায়ন করছেন। তবে যদি একটু, আমি যে বাসটার পাশে দাঁড়িয়ে আছি, বাসটা যদিও এখনও চালু আছে, এই বাসের দিকে যদি একটু তাকান, 1টা 2টো 3টে এভাবে করে যদি পেছনের দিকে যেতে থাকেন, প্রত্যেকটা বাস আসলে দক্ষিণাঞ্চলের বাস এবং তারা সেদিকে যাওয়ার জন্যই কিন্তু এখানে এসে দাঁড়িয়েছে। কিন্তু এটা কিন্তু নির্ধারিত কোনো চ্যানেল না, অর্থাৎ এখান থেকে কিন্তু বাস দাঁড় করানোর বা এখান থেকে লোক ওঠানোর কিন্তু কোনো সুযোগ থাকার কথা নয়। তারপরেও কিন্তু বাস দাঁড়িয়ে আছে। এবং একটু যদি দেখাতে চাই তাহলে দেখতে পাবেন, আমি বাসটাতে একটু উঠছি। এই বাসে, যে বাসটিতে আমি এখন দাঁড়িয়ে আছি, সেই বাসটিতে কিন্তু যে ড্রাইভার সিটে যে ড্রাইভার থাকার কথা ছিল সেই ড্রাইভার নেই, কিন্তু প্যাসেঞ্জাররা কিন্তু উঠছেন, অর্থাৎ এখানে তারা প্যাসেঞ্জাররা উঠছেন, এখান থেকে তারা বের হয়ে যাবেন। এই পরিবহনটা আসলে চালু আছে বেশ অনেকদিন যাবতই। এবং শুধু এই পরিবহন নয়, এরকম যে পরিবহনগুলো আছে, বিশেষ করে দক্ষিণাঞ্চলে যদি কথা বলি, শরীয়তপুরের কথা বলি, খুলনার কথা বলি, বরিশালের কথা বলি, কিংবা মাদারীপুর, এই রোডের যে সমস্ত বাসগুলো, সেই বাসগুলোর কিন্তু সবগুলোরই এরকমই অবস্থা। এবং এর প্রভাবটা কোথায় পড়ে সেটাও একটু দেখাতে চাই। আসলে 1 হচ্ছে দাঁড়িয়ে থাকা, 2 হচ্ছে দাঁড়িয়ে থাকার প্রভাব, যেটি প্রতিবেদনও দেখাচ্ছিলাম। তার বাস্তবিক প্রতিফলনে আসলে তার কোনো বাস্তবায়ন হয়নি। তার পেছনের কারণ, যেহেতু এই সিগন্যালটাকে আটকানো হয়েছে,
এই সিগন্যালটিকে আটকানোর যে মূল কারণ সেটি হচ্ছে এই প্যাসেজটা, অর্থাৎ যে চ্যানেলটা সেটা যাতে বন্ধ না হয়। এবং এই চ্যানেলটার অবস্থা হচ্ছে ঠিক বাম পাশের দুটো লেন ধরে একটা পাশে দাঁড়িয়ে থাকা দক্ষিণাঞ্চলের গাড়ি এবং আরেকটা পাশে দাঁড়িয়ে থাকা লেগুনা এবং মেইন রোডের ওপরে মাঝখানে কিন্তু এই লেগুনাগুলোকে পার্ক করে রাখা হয়েছে। এবং এই পার্ক করে রাখার পেছনের কারণ হিসেবে এই যে বড় যে প্যাসেজটা দাঁড়িয়ে যায়, জ্যামটা দাঁড়িয়ে যায়, সেটা কিন্তু তৈরি হয় এবং সামনের দিকের যে গাড়িগুলো, সেই গাড়িগুলো কিন্তু যখন বের হতে যায় তখন সোজা একেবারে স্বাভাবিক গতিতে বের হতে পারে না। এটি বলা যায় একটা চলমান প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে সব কিছু চলছে আর কি। এবং যেমনটা বলছিলাম একেবারে শুরুতেই, একজন পরিবহন সংশ্লিষ্ট বলছিলেন এভরিথিং ইজ ফেয়ার ইন দিস প্লেস। ব্যাপারটা আসলে তেমনই লোপা। অনেক আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। হাম ও উপসর্গে থামছেই না মৃত্যু। 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে প্রাণ গেছে আরও এক শিশুর। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 24 জন, চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 17 জন, চিকিৎসাধীন রয়েছেন 102 জন। এছাড়া রাজশাহী, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের, বাড়ছে সংক্রমণ ঝুঁকিও। দর্শক, হাম পরিস্থিতির খবর জানবো। সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, হাসপাতালের সার্বিক পরিস্থিতি একটু জানতে চাই, আর প্রকোপ নিয়ে চিকিৎসকরা কি বলছেন? লোপা, দেখুন, আজকে হামের মৃত্যুর খবর নিয়ে আসলে সিলেটবাসীর কাছে স্বস্তির খবর রয়েছে, কারণ গত 24 ঘন্টায় নতুন করে কোনো শিশু হাম বা হামের উপসর্গ নিয়ে মারা যায়নি। তবে সংক্রমণের দিক থেকে আসলে কোনো সুখবর নেই, কারণ গত 24 ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে আরও 74 জন রোগী তারা হামের উপসর্গ নিয়ে বা হাম নিয়ে তারা ভর্তি হয়েছেন সিলেটের বিভিন্ন হাসপাতালে। আমরা যেই হাসপাতালে এই মুহূর্তে অবস্থান করছি, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, যেটি প্রধানত হামের উপসর্গ বা হামের চিকিৎসা এখানে দেয়া হয়, সেই হাসপাতাল ইতিমধ্যে রোগীতে পরিপূর্ণ। যতটি শয্যা রয়েছে, রোগীর সংখ্যা আসলে তার চাইতে বেশি। এই হাসপাতালে চাপ কমানোর জন্য সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা একটি ওয়ার্ড তৈরি করা হয়েছিল হামের উপসর্গের রোগীদের জন্য বা হাম নিয়ে যারা সেখানে ভর্তি হবেন। সেখানেও যে শয্যা রয়েছে তার প্রায় দ্বিগুণ রোগী সেখানে ভর্তি আছেন। অর্থাৎ সংক্রমণ নিয়ে বা কমার বিষয়ে যে স্বস্তির খবর, সেরকম কোনো খবর আসলে নেই। এবং বিশেষ করে এই যেহেতু সংক্রমণবেদী রোগ, ফলে নির্দিষ্ট ওয়ার্ড বা হাসপাতাল ছাড়া সব জায়গায় আসলে এই রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব নয়। ফলে এই যে শয্যার যে সংকট, সেই সংকট কিন্তু প্রথম থেকেই যে লেগেছিল সেটি এখনও সেই একইভাবে সংকটটি রয়েছে। চিকিৎসকরা বলছেন যেহেতু টিকা কার্যক্রম চলছে, হয়তো এই মাসের শেষ নাগাদ হামের এই উপসর্গটা বা প্রকোপটা কমে আসতে পারে। নাবিল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। হামে আক্রান্তদের 77 ভাগই টিকা পায়নি, আর মারা যাওয়া শিশুদের অর্ধেকেরই টিকা নেয়ার বয়স হয়নি। এই তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের। সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে, হামের টিকা নেয়ার বয়স 9 মাস থেকে আরও কমানো হচ্ছে না কেন? স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বয়স কমানোর বিষয়টি নির্ভর করছে বিশেষজ্ঞ কমিটি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপর। ছোট্ট শরীর, কাতর মুখ, ক্লান্ত চাহনি, এতটুকু বয়সেই এক ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ তাদের। দেশের হাসপাতালগুলোর শিশু ওয়ার্ডে যেন থমকে গেছে সময়, মায়েদের প্রতিটা মুহূর্ত উদ্বেগ উৎকণ্ঠার। সরকারি তথ্যেই দেশে হাম আক্রান্ত 60,000-এর বেশি, টিকার বাইরে ছিল বেশিরভাগ। কারো টিকা নেয়ার বয়স হয়নি, কেউ বা আবার কোনো কারণে টিকা পায়নি। ফলাফল এক মহা দুর্যোগের মুখে স্বাস্থ্য খাত। মিজেলসে 2026-এ এসে শিশু মৃত্যু, এটা আমি স্পষ্টভাবে বলতে চাই, ইটস এ শেম টু মাইসেলফ, ইজ শেম টু আওয়ার হেলথ, ইজ শেম টু দ্য এন্টায়ার নেশন। হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে এই শেমের জন্য আমরা দায়ী না। হাম কেড়ে নিয়েছে 400-র বেশি শিশুর প্রাণ। তাদের মধ্যে নিশ্চিত হামে মৃত্যুর 60 জনের তথ্য বিশ্লেষণ করেছে স্বাস্থ্য বিভাগ। এতে দেখা যায় অর্ধেক শিশুর বয়স 9 মাসের কম, অর্থাৎ টিকা নেয়ার বয়স হয়নি তাদের। হাসপাতালে ভর্তি হওয়ার একদিনের মধ্যেই মৃত্যু হয়েছে 25 ভাগের। অর্ধেক শিশুকে ঢাকায় রেফার করেও বাঁচানো যায়নি। এই যে মৃত্যু কমছে না, হ্যাঁ, এটা নিয়ে আমরা এখন থেকে বেশি কনসার্ন। আমরা ট্রিটমেন্ট রাইট টাইমে দিচ্ছি, বাট উই ফেল টু সেভ দ্য পেশেন্ট। তাহলে রাইট ট্রিটমেন্ট দেওয়ার পরও কেন পেশেন্ট সেভ করতে পারছে? ওদের সিভিয়ারিটিটা কোন জায়গায়, কোথায় সিভিয়ারিটি কোথায়, এবং এই সিভিয়ারিটিতে সে কেন উপনীত হলো, এটা নিয়ে আমরা কাজ করছি।
হামে 3 মাসের শিশুও মারা গেছে, অথচ টিকা দেয়া হয় 9 ও 15 মাস বয়সে। তবে হামের চলমান টিকা কর্মসূচিতে তা 6 মাস করা হয়েছে। নিয়মিত টিকা কর্মসূচির বয়স কমানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনো। 9 মাস থেকে 6 মাসে আসছে, 3 মাস আমরা আগে নিয়ে আসছি। এখন এরও নিচে আমরা যাব কিনা, এটা আসলে এটা একটা শুধু আমাদের ভেতরে না, এটা আন্তর্জাতিকভাবেও আমাদের বিভিন্ন সংস্থা, এক্সপার্ট গ্রুপ, তাদের সাথে কথা বলে আমাদের এটা ঠিক করতে হবে। স্বাস্থ্য বিভাগ মনে করে টিকা দেওয়ার মাধ্যমে হার্ড ইমিউনিটি অর্জন হলে তা যে কোনো বয়সের মানুষকেই সুরক্ষা দেবে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা ও সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন। এর আগে সকালে এই 3 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে শাপলা হত্যাকাণ্ডের ঘটনায় পরিকল্পনা প্রকৃত ঘটনা আড়াল করার অভিযোগ রয়েছে। এই মামলায় আগামী 7 জুন তদন্ত প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন জানায় 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সরকারের নীতি নির্ধারক ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও আসামি হতে পারেন। তাদের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। দর্শক, শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা নিয়ে ট্রাইব্যুনালে এই মুহূর্তে কথা বলছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। সেখান থেকে আমরা পরিষ্কারভাবেই এটি প্রমাণ করার চেষ্টা করেছি বা আমরা তথ্য প্রমাণ দিয়েছি যে জনাব ইউনূস সাহেব একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি দেশপ্রেমী মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। সাধারণ মানুষকে জঙ্গি ট্যাগ দিয়ে তাদের উপরে নিপীড়ন চালানোর জন্য নানান কৌশল বা নানান পরিকল্পনা এর সাথে তিনি জড়িত ছিলেন, যার ফলশ্রুতিতে বহু লোকের হতাহতের ঘটনা ঘটেছে, মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে। আইনের বিধানটা ছিল যে আসামি পক্ষের বিরুদ্ধে যে চার্জগুলো আনা হবে সেই চার্জগুলো তিনি বা তারা সেগুলি খণ্ডাবেন। জনাব ইউনূস সাহেবের বিরুদ্ধে সুস্পষ্ট এলিগেশন ছিল যে তারই একটি কথোপকথন, কিন্তু সেই কথোপকথনের মধ্য থেকেই তার সংশ্লিষ্টতা এগুলো ছিল। কিন্তু এই কথোপকথন তিনি সরাসরি অস্বীকার করেননি, বরঞ্চ তিনি এগুলা স্বীকার করেছেন। বরঞ্চ তার আইনজীবী বলেছেন যে তখন যারা আন্দোলনকারী ছিল তাদের আন্দোলন এই কার্যক্রমটাকে তারা টেরোরিস্টদের কার্যক্রম বলে তিনি আখ্যায়িত করেছেন এবং টেরোরিস্টকে প্রিভেন্ট করার জন্য বিভিন্ন কার্যক্রম বা বিভিন্ন রকমের পদক্ষেপ তারা নিয়েছেন বলে তিনি তাদের এই কার্যক্রমকে বরঞ্চ জাস্টিফাই করার চেষ্টা করেছেন। মূল কথা হচ্ছে জনাব হাসানুল হক সাহেব ইনুর যে কথোপকথন তিনি সেটা অস্বীকার করেন নাই। সেই কথোপকথনের মধ্যে জঙ্গি ট্যাগ দিয়ে জঙ্গি কার্ড খেলার নামে সাধারণ ছাত্র জনতাকে হত্যা করার যে পরিকল্পনা ছিল এবং যে হত্যাকাণ্ড হয়েছে সেই বিষয়টা পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে। দর্শক, শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা নিয়ে কথা বলছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আমরা সরাসরি সেখানে ছিলাম। দর্শক, কিছুক্ষণ আগেই আপনাদের জানাচ্ছিলাম রোগীর স্বজনদের সাথে হট্টগোলের সময় শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন ইন্টার্ন চিকিৎসকরা। আমরা এই বিষয়ে জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন মেহেরুল সুজন। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে চিকিৎসা সেবায় কি ধরনের প্রভাব পড়ছে একটু জানতে চাই।
লোপা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে গতকাল রাত্রে একটি শিশুর মৃত্যুর পর মূলত রোগীর যারা স্বজন তাদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের হট্টগোল হয় এবং ইন্টার্ন চিকিৎসকরা যেটি দাবি করছেন, তারা যেটি বলছেন যে এই হট্টগোলের সময় তাদের বেশ কয়েকজন সহকর্মীকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে এবং এরই প্রতিবাদে আজকে কিন্তু সকাল 9টা থেকে তারা প্রথমে জরুরি বিভাগ যেটি রয়েছে এই হাসপাতালে সেখানে তারা অবস্থান গ্রহণ করেন এবং সকাল 9টা থেকে কিন্তু তারা মূলত কর্মবিরতি শুরু করেছেন এবং চিকিৎসকরা এখন পর্যন্ত যেটি বলছেন তাদের বক্তব্য হচ্ছে যে তাদের এই বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত আসলে তারা কর্মবিরতিতে থাকবেন এবং রাত 9টা পর্যন্ত তাদের এই কর্মবিরতিতে থাকার কিন্তু কথা রয়েছে। আমি লোপা একটু কথা বলতে চাই ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন এই হাসপাতালের ইডা যেটিকে বলা হয় সেই ইন্টার্নদের যিনি ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার নিয়ামুল, তার সঙ্গে একটু কথা বলতে চাই। নিয়ামুল, আসলে এমন কি ঘটলো যে কারণে আপনাদেরকে রোগীদের সেবা বন্ধ রেখে আসলে কর্মসূচি করতে হচ্ছে, কি হয়েছিল আসলে? প্রথমত আমরা আমাদের হসপিটালে কোনো সেবা বন্ধ রাখি না, এখানে শুধুমাত্র ইন্টার্নরা একটা মানববন্ধন কর্মসূচি এখানে রাখা হয়েছে। তার বেসিসে কিসের বেসিসে এটা আমি একটু ছোট করে যদি আপনাকে বলি, আমাদের গতদিন পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সন্ধ্যা 7টার দিকে। এখানে একটা রোগী ভর্তি ছিল, উনি গত 1 মাস আগে আমাদের ঢাকাতে পেডিয়াট্রিক্স আইসিইউতে ভর্তি ছিল, ওখানে চিকিৎসাটা ইনকমপ্লিট রেখে আমাদের এখানে চলে আসছে। এরপরে যখন বগুড়াতে থাকার পরে রোগীর অবস্থা আরো খারাপ হয়ে যায়, উনি গত 2 দিন আগে আমাদের এখানে এসে ভর্তি হয়। আমরা যখন অ্যাসেসমেন্ট করি, আমরা অ্যাসেসমেন্ট করার পরে জানতে পারি উনি আগে আইসিইউতে ছিল, পেডিয়াট্রিক্স আইসিইউতে, বাট পরবর্তীতে আমরা ওনাকে কাউন্সিলিং করি যে আমরা এখানে আপনার চিকিৎসা হবে না, কারণ আমাদের এখানে পেডিয়াট্রিক্স আইসিইউ নাই, আপনারা ঢাকায় নিয়ে যান, রোগীর অবস্থা খুবই খারাপ। কিন্তু ওনারা কিছুতেই যাবে না। পরবর্তীতে রোগীর অবস্থা যখন আস্তে আস্তে খারাপের দিকে গেল, তখন আমরা গত সন্ধ্যা 7টার দিকে আমাদের যে মিড লেভেল ডক্টর ছিল উনিরা অ্যাটেন্ড করেছে এবং যা যা একটা প্রাইমারিলি ট্রিটমেন্ট পাবে ও সব কিছু করা হয়েছে। কিন্তু এরপরে রোগীর লোক যখন বাচ্চাটা মারা যায়, অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে, রোগীর লোকজন এসে আমাদের ইন্টার্নকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দেয় এবং একই সাথে এটা চার্জ করে যে ওখানে কোনো ডাক্তার যায় নাই, যেটা একদম সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট কাহিনী। কেননা কারণ ওখানে অলরেডি যারা রোগীর অ্যাটেন্ডেন্ট আছে অন্যরা, তারা বারবার বলতেছিল আপনাদের তো রোগীকে ডক্টর দেখছে এবং ওরা এটাও স্বীকার করছে। আমরা যখন পরিচালক স্যারের রুমে ছিলাম তখন ওরা স্বীকার করেছে যে ওখানে ওনাদের ভুল ছিল, ওনারা সেন্টিমেন্টটা হারাই ফেলছিল। কিন্তু এখন একটা সেন্টিমেন্ট একটু যদি বলি, এখন কি আপনারা কর্মবিরতিতে আছেন বা এই কর্মবিরতি কি থাকবে আপনারা? আমরা একটা যেটাতে আছি, আমরা মূলত একটা মানববন্ধন করেছি। আমাদের হসপিটালে কোনো সেবা ব্যাহত নেই। আমাদের যে মিড লেভেল ডক্টর আছে, আমাদের রেসপেক্টেড রেজিস্ট্রার এইচএমও যে স্যাররা আছেন, ওনারা আমাদের হসপিটালটা খুব সুন্দর মতো চালাচ্ছেন। আমাদের হসপিটালে সেবা কোনো ব্যাহত হচ্ছে না, এটা আমরা আপনাদেরকে ইনশিওর করতেছি। কিন্তু আমরা আমাদের এই সুষ্ঠু একটা তদন্ত, আমাদের পরিচালক স্যার এখন আমাদেরকে ডেকেছেন, আমরা পরিচালক স্যারের কাছে যাব, ওখানে আমরা একটা আশ্বস্ততা পাইলে আমরা দিন পরবর্তীতে আমরা আমাদের কাজে ব্যাক করব। ধন্যবাদ লোপা। শুনছিলেন নিয়ামুল বলছিলেন, ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি ডাক্তার নিয়ামুল হাসান, তিনি বলছিলেন যে তারা এখন। সুজন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হতে পারলে 2 বছরের মধ্যে ঢাকা শহরের চিত্র পরিবর্তন করার অঙ্গীকার দিলেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। সকালে নগর ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত এক নগর পরিষ্কার কর্মসূচি উদ্বোধনের পর একথা বলেন তিনি। ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলতে হবে, সারা বিশ্বের প্রথম স্থানে পৌঁছাতে হবে। জানান, ঢাকা দক্ষিণ সিটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা চলছে। এ সময় নগর ভবনের সামনের সড়কের ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। ঝাড়ু হাতে ক্লিন সিটি গ্রিন সিটি সংগঠনটির শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন। আমাদের নেতা তারেক রহমান আজকে যে কর্মসূচি দিয়েছেন, আমরা বিশ্বাস করি এবং এই ঢাকা মহানগরীর মানুষ যদি আমাকে আগামী দিনে মেয়র সমর্থন করে, তাহলে অবশ্যই 2 বছরের মাথায় এই ঢাকা শহরকে ইনশাআল্লাহ আমরা পরিবর্তন করে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে মাদ্রাসা মসজিদে বিনামূল্যে লবণ দেওয়া হবে বলে জানিয়েছে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। সকালে রাজধানীর কাফরুলে ইমাম ও মাংস প্রস্তুতকারীদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, এবারে চামড়া সংরক্ষণে বাড়তি গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এজন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। কোরবানির সময় সংশ্লিষ্ট জেলা প্রশাসক কার্যালয় থেকে লবণ সরবরাহ করা হবে। কোরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে সবাইকে ইসলামের বিধান প্রতিপালনের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান উত্তর সিটির প্রশাসক। তিনি বলেন, কোরবানির সময় মৌসুমী কসাইয়ের সংখ্যা বেড়ে যায়, তাদের হাতে অনেক ক্ষেত্রে পশু জবাই যথাযথ নিয়মে হয় না। কর্মসূচিতে কাফরুল অঞ্চলের শতাধিক ইমাম ও মাংস প্রস্তুতকারী অংশগ্রহণ করেন।
এতগুলো পশুর চামড়া এটা বাংলাদেশের অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা পালন করবে। এবার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমাদের আজকে একটা মিটিং আছে, গত সপ্তাহে মিটিং হয়েছে। এই মিটিংয়ে এই চামড়াকে সংরক্ষণের জন্য উনি নিজে থেকেই যে আমাদের বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন গ্রাম অঞ্চলে, জেলায়, উপজেলায় লবণ, পর্যাপ্ত পরিমাণ লবণ সেটা উনি ফ্রি দেওয়ার ঘোষণা দিয়েছেন। ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 4 প্রবাসী বাংলাদেশি, সম্পর্কে যারা আপন ভাই। রাজধানী মাস্কাট থেকে প্রায় 100 কিলোমিটার দূরে মোলাদ্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানায় 4 ভাইয়ের মধ্যে 2 জন অবিবাহিত ছিলেন। কাল তাদের দেশে ফেরার কথা ছিল। ফেরার আগে কেনাকাটা করতে একসাথে গাড়িতে বের হন 4 ভাই। এ সময় গ্যাস লিকেজ থেকে গাড়িতে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান রাশেদুল ইসলাম, শাহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহীদুল ইসলাম। এদিকে মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই শোকের ছায়া বিরাজ করছে তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নে। তবে এখনও 4 সন্তানকে হারানোর খবর জানানো হয়নি তাদের মাকে। ফরিদপুর ও নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 3 জন। এর মধ্যে ফরিদপুরেই প্রাণ গেছে 2 জনের। সকালে ভাঙ্গা উপজেলার পুলিয়া ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকাগামী একটি বড় কাভার্ড ভ্যানের পেছনে দ্রুতগামী আরেকটি ছোট কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় ছোট কাভার্ড ভ্যানের চালক ও হেলপার। পরে পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করে এবং মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠায়। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও জানায় পুলিশ। অন্যদিকে নারায়ণগঞ্জে মদনপুর 2500 সড়কে মিরেটটেক বাজারে দুর্ঘটনায় মারা গেছেন 1 জন। নতুন করে আর বৃষ্টি না হওয়ায় পানি নেমে গেছে শেরপুর ও ময়মনসিংহের নিচু এলাকাগুলো থেকে। তবে গতকালের ভারী বৃষ্টিতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে শেরপুরে। তলিয়ে গেছে 2 উপজেলার প্রায় 20 একর ফসলি জমি। এ নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। রাত থেকে বৃষ্টি না থাকায় মহারশী, ভোগাই, সোমেশ্বরী ও চেল্লাখালী নদীর পানি বিপদসীমার নিচে অবস্থান করছে। এদিকে গারো পাহাড় থেকে নতুন করে আর ঢল না নামায় পরিস্থিতির উন্নতি হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীর ভিটা এলাকায়। পানি নামতে শুরু করেছে নিম্নাঞ্চল থেকে। তবে আগামী কয়েকদিন রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী ও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের অন্যান্য স্থানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গ্রাহকের অর্থ ফেরতের পরিকল্পনা প্রণয়ন এবং প্রয়োজনীয় বরাদ্দ পেলে সংকটে থাকা 5 আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন বা বন্ধের প্রক্রিয়া শুরু হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ব্যক্তি পর্যায়ের গ্রাহকরা আগে অর্থ ফেরত পাবেন। এক্ষেত্রে গুরুত্ব পাবেন ক্ষুদ্র আমানতকারীরা। পর্যায়ক্রমে অর্থ পাবেন প্রাতিষ্ঠানিক গ্রাহকরা। অবশ্য অন্যান্য দুর্বল আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে অবসায়নের বিকল্পও ভাবা হচ্ছে। সেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে ঘুরে দাঁড়াতে ব্যর্থ হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের পাশাপাশি বিগত সময়ে ব্যাপক লুটপাট হয়েছে আর্থিক প্রতিষ্ঠানেও। আলোচিত পিকে হালদার একাই খালি করে দিয়েছে অন্তত 4টি প্রতিষ্ঠান। কাগজে কোম্পানি খুলে ঋণের নামে বের করে নিয়েছে হাজার হাজার কোটি টাকা, যা এখন পরিণত হয়েছে খেলাপিতে। তারল্য সংকটে গ্রাহকের জমানো টাকাও ফেরত দিতে পারছে না অনেক প্রতিষ্ঠান। ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা না থাকায় ব্যাংক বহির্ভূত 5টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তালিকায় আছে ফার্স্ট ফাইন্যান্স, ফার ইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপুলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং। এসব প্রতিষ্ঠানের বিতরণ করা ঋণের 90 থেকে শতভাগই খেলাপি। মোট আমানত আছে 9,079 কোটি টাকার উপরে। এর মধ্যে ব্যক্তি আমানত 2,118 কোটি টাকা। অবসায়নের আগে আমানতের অর্থ ফেরতের বিষয়টি চূড়ান্ত করতে চায় বাংলাদেশ ব্যাংক। এজন্য 5,600 কোটি টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে আবেদন করেছে নিয়ন্ত্রক সংস্থা। নীতিগত সিদ্ধান্ত আছে যে অবলোপন, এখনো বিষয়টা চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত হয়নি। স্কিম নিয়ে কাজ শুরু হবে, সহসাই শুরু হবে। এবার কত টাকা লাগবে, ক্ষুদ্র আমানতকারীরা কীভাবে তাদের টাকা ফেরত পাবে এবং এই টাকার যোগান কোথা থেকে আসবে, এগুলি নিশ্চিত হওয়ার পরেই এটা হয়তো বা জুলাই মাস থেকে এই যদি দেয় আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে 20টি দুর্বল আর্থিক প্রতিষ্ঠান চিহ্নিত করে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে 9টিকে অবসায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তাদের আবেদনের প্রেক্ষিতে প্রথমে 3টি, পরে আরও একটি প্রতিষ্ঠানকে ঘুরে দাঁড়ানোর সময় দেওয়া হয়। ব্যর্থ হলে তাদেরও একই পরিণতি হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। 5টির সিদ্ধান্ত জানানোর পরেই যেগুলো বাদ পড়লো
তাদের অবস্থা, তারা যে সময় চেয়েছে এই সময় কোনো প্রকার ইমপ্রুভমেন্ট তারা দেখাতে পারলো কিনা, যদি দেখাতে সক্ষম হয় এক ধরনের সিদ্ধান্ত, যদি দেখা না যায় যেটা কোনো ইমপ্রুভমেন্ট নেই, আরও খারাপ হচ্ছে অবস্থা, তাদের ব্যাপারে হয়তো একই পরিণতি ঘটতে পারে। দুর্বল প্রতিষ্ঠান অবসায়নের বিষয়ে বাংলাদেশ ব্যাংক নীতিগত সিদ্ধান্ত নিলেও বিকল্প নিয়ে সরকারের সাথে আলোচনা হতে পারে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরির পর বিক্রি করে আসছে একটি চক্র। রাজধানীর উত্তরা ও গাজীপুর থেকে মূল হোতা সহ 3 জনকে গ্রেফতারের পর এই তথ্য জানিয়েছে ডিএমপির ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি জানান, চক্রটি কোরবানির ঈদকে সামনে রেখে 34 লাখ টাকার বেশি জাল টাকা ছাপিয়েছে, যা ঢাকার বিভিন্ন পশুর হাটে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল চক্রটির। ডিবি প্রধান জানান, কোরবানির হাটকে কেন্দ্র করে জাল টাকা কেনাবেচা হচ্ছে এমন তথ্যে অভিযান চালায় একটি ডিবির টিম। পরে চক্রটি উত্তরায় জাল টাকা বিক্রির সময়ে হাতে নাতে ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়। এ সময় তাদের বাসা থেকে টাকা তৈরির 3টি মেশিন সহ বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করে। এছাড়া লাখে 6,000 মুনাফায় টাকাগুলো বিক্রি করত চক্রটি, যা ছড়িয়ে দিতে কাজ করেছে কয়েকজন। তাদের সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখার কথা বলছেন ডিবির এই কর্মকর্তা। জাল টাকা এবং কিছু বিনিময়লব্ধ 40,000 টাকার মতো ক্যাশ টাকা সহ তাকে গ্রেপ্তার করা হয়। তারপরে তার স্বীকারোক্তি অনুযায়ী টঙ্গী থানা এলাকায় একটা বাড়িতে অভিযান পরিচালনা করে টাকা ছাপানো অবস্থায় আরও 2 জনকে সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের নিকট থেকে এরকম জাল টাকা 34 লক্ষ জাল টাকা উদ্ধার করা হয়, যেটা একবারে রেডি ফর সেল। মুখোমুখি হলেন 2 সর্ববৃহৎ অর্থনীতির দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে বেইজিংয়ের দ্বিপাক্ষিক বৈঠক করেন যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রপ্রধান। প্রায় 2 ঘণ্টা হয় রুদ্ধদ্বার আলোচনা। বাণিজ্য আর শুল্কই ছিল মূল ইস্যু। ধারণা করা হচ্ছে ইরান আর তাইওয়ান পরিস্থিতি নিয়েও কথা হয়েছে 2 নেতার। তবে বৈঠক শেষে হয়নি আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলন। শুক্রবার আবারও আলোচনায় বসবেন ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। প্রায় 1 দশক পর প্রধান প্রতিদ্বন্দ্বী চীনের মাটিতে কোনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেলেন রাজকীয় অভ্যর্থনা। বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে স্বয়ং নিজে উপস্থিত হয়ে ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বাজানো হয় 2 দেশেরই জাতীয় সঙ্গীত। 2 রাষ্ট্রপ্রধানকে বিশেষ শুভেচ্ছা জানায় শিশুরা। পরে বৈঠক কক্ষে প্রবেশ করেন মার্কিন ও চাইনিজ প্রতিনিধিরা। বৈঠকে মার্কিন প্রতিনিধি দলে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ও অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এদিকে চীনের তরফ থেকে প্রেসিডেন্ট শি জিনপিং ছাড়াও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সহ অন্যান্য কর্মকর্তারা। বৈঠকের শুরুতেই চীনা প্রেসিডেন্টকে প্রশংসায় ভাসান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট শি, আপনাকে ধন্যবাদ জানাতে চাই। এটি এমন এক সম্মান যা আগে খুব কম মানুষই পেয়েছে। আমি মুগ্ধ। অনেক দিন ধরে আমরা একে অপরকে চিনি। 2 দেশের যে কোনো প্রেসিডেন্টের মধ্যে এটি দীর্ঘতম সম্পর্ক। এটা আমার জন্য সম্মানের। যখনই কোনো সমস্যা হয়েছে মিলেমিশে সমাধান করেছি। ট্রাম্পের আশা ভবিষ্যতে চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও সমৃদ্ধ হবে। জবাবে ওয়াশিংটন বেইজিংকে একে অপরের পরিপূরক বললেন শি। একটি স্থিতিশীল চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক সমগ্র বিশ্বের জন্য ভালো। যখন আমরা সহযোগিতা করি উভয় পক্ষই লাভবান হই। একে অপরের মুখোমুখি হলে ক্ষতিগ্রস্তও হই উভয়ই। আমাদের প্রতিপক্ষ না হয়ে সহযোগী হওয়া উচিত। এতেই পারস্পরিক সাফল্য ও যৌথ সমৃদ্ধি অর্জন সম্ভব। বৈঠক পরবর্তী কোনো সংবাদ সম্মেলন না হলেও ধারণা করা হচ্ছে আলোচনার মূল বিষয়বস্তু ছিল বাণিজ্য। প্রতিদ্বন্দ্বী বেইজিংয়ের সাথে বাণিজ্যে একাধিক বিষয় সমঝোতায় আসার সম্ভাবনা ওয়াশিংটনের। বিনিময়ে মার্কিন বাজারে সেমিকন্ডাক্টর রফতানির বিষয়ে বিধিনিষেধ কমাতে চাইবে চীন সরকার। প্রাধান্য পেয়ে থাকতে পারে ইরান ও তাইওয়ান ইস্যুটিও। বৈঠক শেষে বেইজিংয়ের টেম্পল অফ হেভেন পরিদর্শন করেন ট্রাম্প শি। অনিক রহমান, যমুনা নিউজ। 2 দিনের চীন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে রয়েছেন 1 ডজনের বেশি প্রতিষ্ঠানের নির্বাহী প্রধানরা। এর বাইরেও আছে বাণিজ্য প্রতিনিধিদের বিশাল বহর। রাগঢাক না রেখে ট্রাম্প জানিয়েছেন তার প্রত্যাশা প্রায় 150 কোটি মানুষের দেশ চীনের বাজার উন্মুক্ত হোক মার্কিন প্রতিষ্ঠানের জন্য।
বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলের সিঁড়িতে ধনকুবের মার্কিন ব্যবসায়ীরা আছেন টেসলা, স্পেসএক্সের ইলন মাস্ক, অ্যাপলের টিম কুক, বোয়িংয়ের কেলি অর্টবার্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন প্রস্তুতি দেখে ধারণা হতে পারে চীন সফরে তার মূল ফোকাস বাণিজ্য। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে শুরু হওয়া যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ দ্বিতীয় মেয়াদে পৌঁছেছিল আরও চরমে। এমনকি এক পর্যায়ে 145% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছিল চীনা পণ্যের ওপর, যদিও নানা নাটকীয়তার পর তা 47.5% দাঁড়ায়, যেখানে মার্কিন পণ্যে চীনের ধার্যকৃত ট্যারিফের হার দাঁড়ায় 31.9%। গত অক্টোবরে বাণিজ্য বিরোধ কমাতে সমঝোতা হয়েছিল দুই দেশের। এবার চীন সফরের মধ্য দিয়ে আরও এক ধাপ এগোতে চান ডোনাল্ড ট্রাম্প, তাই তো শীর্ষ ব্যবসায়ীদের দলবল নিয়ে হাজির হয়েছেন বেইজিংয়ে। আমাদের আছে অসাধারণ সব ব্যবসায়ী এবং তারা শীর্ষ, বিশ্বের মধ্যে সবার সেরা। তারা সবাই আমার সঙ্গে আছেন। তারা সবাই এসেছেন চীনের প্রতি শ্রদ্ধা জানাতে। তারা বাণিজ্যের জন্য মুখিয়ে আছেন। চীনের বিশাল বাজারে কৃষিপণ্য সহ মার্কিন প্রতিষ্ঠান প্রবেশের সুযোগ চান ট্রাম্প, বিনিময়ে চীনের স্বার্থ ট্যারিফ কমানো। এছাড়াও যুক্তরাষ্ট্রের বাজারে এনভিডিয়ার চিপ প্রবেশ আর বোয়িং এয়ারক্রাফট ক্রয়ে সুবিধা চাইতে পারে বেইজিং। সবচেয়ে বড় রফতানিকারক দেশ চীন দেশের বাইরে $3.59 ট্রিলিয়ন পণ্য বিক্রি করে প্রতি বছর। দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র রফতানি করে $1.9 ট্রিলিয়ন পণ্য। ডরোথি দাস্টিন, যমুনা নিউজ। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। আর পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী মাসুম রাব্বি। সাথেই থাকুন।